সুধী স্বজন, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন দুজন নারী নেত্রী। আমি কথা বলছি তাদের সঙ্গে। একজন আছেন খালেদা খানম, তিনি অ্যাডভোকেট এবং অপরাজেয় বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। আমাদের সঙ্গে আছেন ফারজানা তন্নি, তিনি আমাদের অপরাজেয় বাংলাদেশের পারায়ণ প্রকল্পের টিম লিডার। প্রথমে আপনার সঙ্গে কথা বলি যে আপনি তো আইনি সহায়তা দিয়ে থাকেন, মানে আমাদের দেশে নারী এবং শিশুদের যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শিশুরা কিন্তু বেশি যৌন হয়রানির শিকার হচ্ছে, নারীরা তাদের অধিকার ক্ষেত্রে অনেক বেশি বঞ্চনার শিকার হচ্ছে। এই জায়গাগুলোতে অপরাজেয় বাংলাদেশে কী ধরনের আইনি সহায়তা দেওয়া হয়ে থাকে? অপরাজেয় বাংলাদেশ নারী এবং শিশুদের জন্য মানে নির্যাতন, তারপর ধর্ষণ, সহিংসতা এবং পাচার রোধেও তারা কিন্তু আমরা কাজ করছি। এবং আমাদের এই সমস্ত কাজ করার জন্য আমাদের যে আইনি সহায়তার আগে সেখানে আমাদের একটা প্যানেল আছে, লয়ার প্যানেল। সেই প্যানেল থেকেও কিন্তু আমরা তো অনেকগুলো ডিস্ট্রিক্টে কাজ করি, রেসপেক্টিভ থানায় আমরা কিন্তু সেই সমস্ত আমরা খুঁজে যদি আমরা খোঁজ পাই তাহলে সেখানে তারা কাজ করে এবং আমাদের এখানে নিয়ে আসে। এবং আমরা তাদের জন্য যে তারা ধর্ষণের শিকার অনেকেই থানায় যোগাযোগ করে না, আমরা নিজেরা যে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। আবার এখন আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে দেখা যায় যে অনেকেই লজ্জার কারণে হোক বলতে চায় না। নিশ্চয়ই সেটা অনেকে বলতে চায় না, এবং বলার পরে সামাজিক যে সমস্যা তৈরি হয় সেই কারণে তারা বলে না। তাদের জন্য আমরা নিজেরাই তখন আমরা তাদেরকে নিয়ে যাই, যাদেরকে জোর করে হোক যেভাবে হোক আমরা থানায় নিয়ে যাই, থানায় হয়তো এন্ট্রি করে তারপরে কেসটা চালাই। আর যদি না যেতে চাই তাহলে আমাদের আবার শেল্টার হোম আছে, আমরা তাদেরকে নিয়ে এসে এখানে আমরা চিকিৎসা সেবা দেই এবং সেটা কিন্তু বিনামূল্যে আমরা কিন্তু তাদের জন্য কাজ করি। তন্নি, আমাদের পারায়ণ প্রকল্প অপরাজেয় বাংলাদেশের একটা বেশ বড় প্রকল্প এবং অনেকদিন ধরেই চলছে। এই পারায়ণ প্রকল্পে এখন কি পর্যায়ে আছে, কি কাজ করছেন এই সময় আপনারা? আমাদের পারায়ণ প্রকল্পটি কাজ করছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল এবং চিটাগাং 6টি জায়গাতে। তো বর্তমান আমরা 1 বছর উপর পার করেছি এই প্রজেক্টটা কাজ করছে 2025-এর মার্চ মাস থেকে এবং এটা শেষ হবে 27-এর অগাস্টে। যেহেতু আমরা নারী অধিকার এবং যুবদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছি, তো এখন আমাদের যে স্টেজটাতে আছি সেটা একটু শেয়ার করি। বর্তমানে আমরা 2টো গবেষণা পরিচালনা করছি। নারী উন্নয়ন নীতিমালা 2011 যেটা ছিল, সেই নীতিমালাটা আমরা এখন আবার গবেষণার মাধ্যমে পর্যালোচনা করছি যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, বা যেই নীতিমালাটা হয়েছিল সেটা কি প্র্যাকটিস লেভেলে আছে কিনা। এবং এই নীতিমালা গবেষণার পরবর্তীতে আমরা এটি সরকারের কাছে হস্তান্তর করব এবং সেই অনুযায়ী জানি পরবর্তীতে আমাদের নীতিমালায় কোনো কিছু যদি অ্যাড করার থাকে বা যদি প্র্যাকটিস লেভেলে আনার থাকে সেটা যেন সরকার করতে পারে। এবং আমরা আরও একটা কাজ করছি, সেটা হচ্ছে নারীদের যে অবৈতনিক শ্রম রয়েছে সেটা সম্পর্কে আসলে আমরা কথা বলি না, বা সেটা নিয়ে কোনো নীতিমালায় সেরকমভাবে কথা বলা হয় না। এটা অবৈতনিক শ্রম বলতে কি, তারা সংসারে যে শ্রম দেয় সেটা? সংসারের শ্রম পার্ট টাইম কাজ করছে নারীরা, ডে কেয়ারে কাজ করছে নারীরা, কিন্তু এই অবৈতনিক যে শ্রমগুলো আছে সেগুলো যে আমাদের জিডিপিতে ভূমিকা রাখছে এটা নিয়ে কোনো কথা হয় না এবং এটা আমাদেরকে কোথাও দেখানো হয় না। তো এটাকে কিভাবে নীতিমালায় অন্তর্ভুক্ত করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। এই গবেষণাটা ভাই আমাদের এখন চলছে। এটা কি আমাদের অর্থনীতিতে কোনো জিডিপির ক্ষেত্রে অর্থনৈতিক কোনো প্রবৃদ্ধিতে কাজ করবে? জি ভাইয়া, কারণ আমরা এটা নিয়ে গবেষণার মাধ্যমে যেটা এখন যে স্টেজে আছে আমরা জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে নারীরা আছেন যারা অবৈতনিক অনেক ধরনের শ্রমের সাথে যুক্ত আছে। তারা পার্ট টাইম অনেক কাজ করছে যেগুলো আমাদের কর্মঘণ্টার হিসেবে কাউন্ট করা হয় না, এবং তাদের এই কাজের মাধ্যমে তারা যেই যে জায়গায় তাদের শ্রম বিনিয়োগ করছে তার কোনো রিকগনাইজেশনটা নেই। তো আমরা চাচ্ছি এটা আসুক এবং আমাদের নীতিমালায় এর একটি প্রভাব পড়ুক। আপনি অনেকদিন ধরে তো কাজ করছেন নারী এবং শিশুদের নিয়ে, আপনি তো নিশ্চয়ই বিশ্বাস করেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নারী এবং শিশুরা মানে শান্তিতে বসবাস করতে পারবে। আমার মনে হয় এখন নতুন সরকার আসছে, হয়তো উনি যে রামিজা হত্যা বিচারটা যেভাবে করলেন, তো উনি যদি একটু ট্যাক্টফুল হয় এবং যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি হয় তাহলে হয়তো আমার মনে হচ্ছে, আমি আশা করি আর কি। তন্নির কাছে জিজ্ঞাসা যে পারায়ণ প্রকল্প কত দূর যাবে? ভাইয়া, আমাদের আকাঙ্ক্ষা
এই প্রকল্পটির মাধ্যমে আমরা আমাদের দেশে যে 64টি জেলা আছে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি নারী, প্রতিটি শিশু, প্রতিটি যুব প্রত্যেক পর্যন্ত আমরা পৌঁছাতে চাই এবং তারা যেন তাদের অধিকার সম্পর্কে জানতে পারে এবং সেই অধিকারটুকু পেতে পারে ততটুকু আমরা নিশ্চিত করতে চাই। অনেক ধন্যবাদ তন্নি এবং খালেদা আপু দুজনকেই। আপনারা কাজ করছেন এই জন্যে, দেশের জন্য, মানুষের জন্য কাজের কিন্তু কোনোদিন বৃথা যায় না। এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রোকসানা হক সোনিয়া। তিনি পড়ছেন নরেশ গুহের কোন কবিতাটা? বর্ষার বৃষ্টিতে। বর্ষার বৃষ্টিতে, খুব বিখ্যাত কবিতা, পড়ুন। এক বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম, এত পথ হেঁটে এত জল ঘেটে কি তবে পেলাম? এত যে সয়েছি এত যে পেয়েছি, দুঃখ সুখের ধারায় নিয়েছি, দু চোখে দেখেছি অপার্থিবের অফুরন্তের ঝর্ণা। প্রকৃতির রীতি মানুষের ঘর কর্ণা, মার কোলে শিশু ঘুমে অচেতন, চুলে বিলি দেয় হাওয়া, একটি চুমোয় বিশ্বের সব খ্যাতি গৌরব, বৃত্তের স্বাদ পাওয়া। ধিক্কারে ভরা নোংরা নরকে একটি কথার গানে, শতবার ফিরে জন্ম নেবার অভিলাষ আনে প্রাণে। সব আশা যদি চুরমার হয়, ভাঙে ফুলদানি, ভোরের চায়ের বাটি, যে পথে সে আর ফিরবে না, তবু আরো একবার সেই পথ দিয়ে হাঁটি। আপনাকে অনেক ধন্যবাদ পড়বার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। শ্রোতী দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের শিক্ষা সংস্কৃতি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন দুজন ব্যক্তিত্ব, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন জনাব গোলাম মোস্তফা। তিনি লন্ডন বাংলা বইমেলার প্রধান সমন্বয়ক এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, উৎসব হয়, তারও তিনি সমন্বয়ক। তিনি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং বাংলাদেশ এবং প্রবাসের সঙ্গে একটা সেতু বন্ধন তিনি সবসময় তৈরি করে থাকেন। আছেন শিক্ষাবিদ ফারুক হোসেন। তিনি ট্রেডিশনাল শিক্ষা এবং বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কিত যে শিক্ষা তার মধ্যে সমন্বয় করে থাকেন এবং তিনি নানা ক্ষেত্রে, শিক্ষার নানা ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কথা বলবো। প্রথমে আমি একটু আমার বড় ভাই গোলাম মোস্তফার কাছে যাই, যে আপনি অনেকদিন ধরে বাংলা বইমেলা করছেন ইংল্যান্ডে, তো এবারের যে উৎসব করবেন সে সম্পর্কে যদি আমাদের একটু বলেন। যুক্তরাজ্যে তো সবচেয়ে বড় বাঙালিদের বসবাস, মানে সবচেয়ে পুরনো, প্রায় 100 বছর অভিবাসনের ইতিহাস। তো স্বাধীনোত্তর বাংলাদেশে আসলে বাঙালিদের যে উত্থান বা তাদের যে কর্মকাণ্ড যে বেগবান হয় সেটা হতে থাকে। তো সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের পাশাপাশি সেখানে শিল্প সাহিত্য চর্চা দীর্ঘদিন যাবৎ চলছে এবং নানা ধরনের সংগঠন সেখানে কাজ করছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, শেখর, নানা ধরনের তারা কাজ করছে সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, মানে সংস্কৃতি নিয়ে। তো আমরা এই সবাই মিলে একটি প্ল্যাটফর্ম করেছি, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ। এই পরিষদটার সাথে সবাই আছে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের দেশকে ব্র্যান্ডিং করা, মানে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা, একটা ভালো ইমেজ তৈরি করা, থ্রু আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি আর বিভিন্ন শাখা। শিক্ষার ক্ষেত্রেও কি আপনারা কোনো কাজ করেন? হ্যাঁ, আমাদের এখানে, আমাদের পূর্ব লন্ডনে 50টা বাংলা ভাষার স্কুল আছেন। এবং আমার সংগঠন উদীচী, আমাদের উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, সেখানে আমাদের একটা স্কুল, সেখানে আমাদের বাংলা বিভাগ, আমাদের সঙ্গীত বিভাগ, নৃত্য বিভাগ, চারুকলা, আমাদের প্রায় 10 জন ছেলে মানে শিক্ষক কাজ করেন এবং আমাদের প্রায় 150 ছেলে মেয়ে আছেন স্কুলে আর কি। তো তার পাশাপাশি আমরা আবার এই যেমন শহীদ মিনার করেছি 2000 সালে, তার আগে করেছি আমরা বর্ষবরণকে পালন করার জন্য বৈশাখী মেলা। এটা অনেক বড় করে হয়, প্রায় 300-400 মানুষের সমাগম হয়। তো এই সব কিছুই আসলে আমাদের গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করে, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ওখানকার যে টাউনহাল কাউন্সিল, এবং টাউনহাল কাউন্সিলে আমাদের এখন বাঙালি মেয়র, তিনি আমাদের সহযোগিতা করেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমার সহযোগিতা করেন, হাই কমিশন সহযোগিতা করেন। তো
তো এই ধারাবাহিকতায় আমরা উৎসবগুলো করে থাকি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলো তো চলতেই থাকে, 21 চলতেই থাকে। কিন্তু যেহেতু বাংলাদেশের এই 21শে গ্রন্থমেলার সবচেয়ে বড় গ্রন্থমেলা প্রায় মাসব্যাপী হয়, এরকম গ্রন্থমেলা পৃথিবীর কোথাও নেই। ফলে আমরা চিন্তা করলাম যে এই গ্রন্থমেলার ছিটেফোঁটা আমরা কীভাবে ইউনাইটেড কিংডমে নিতে পারি। তখন বাংলা একাডেমির সাথে আমাদের মিটিং হলো, সমিতি মন্ত্রণালয়ের মিটিং হলো 2010 সালে। তো 2010 সালে ওনারা সম্মত হলেন। তো সেই থেকে আমরা প্রথমে ছিল এটা বাংলা একাডেমি বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসব, পরবর্তী পর্যায়ে এটাকে যেহেতু নিউ ইয়র্ক বইমেলা হয়, তো তার নামকরণে তার ধারাবাহিকতা আমরা শহরের নাম মানে লন্ডন বাংলা বইমেলা সাহিত্য আপনারা ব্র্যান্ডিং করেছেন। হ্যাঁ। পরে আপনার কাছে একটু আসছি ফারুক হোসেন, আমাদের ট্র্যাডিশনাল শিক্ষা এবং আমাদের যে মডার্ন যে শিক্ষা, এর মধ্যে সমন্বয় কিভাবে করছেন? আমাদের স্টুডেন্টরা তারা শ্যালো থিঙ্কার হচ্ছে, শ্যালো লার্নার হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি স্মার্ট এডুকেশন বা আমরা যদি মডার্ন এডুকেশনের সিস্টেমটা বলি, এই সিস্টেমে অ্যাকচুয়ালি ডিপ থিঙ্কার এবং এনলাইটেন্ড থিঙ্কার তৈরি করা পসিবল। এবং আমাদের যে প্রি টার্সিয়ারি এডুকেশন, প্রাইমারি বা সেকেন্ডারি, আমাদের একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দরকার। প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে বা ইনস্টিটিউশনগুলো আছে এবং গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলো আছে, এটার মধ্যে আমাদের একটা মার্চ করা দরকার এবং একটা অ্যালাইন করা দরকার, একটা সিগনিফিকেন্ট আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার, যেটা গভর্নমেন্ট কাজ করছে। আমার মনে হয় এটা খুব দ্রুত করা উচিত, এই জন্য যে আমাদের এডুকেশন যে সিস্টেমটা যে ভঙ্গুর অবস্থা, এটা থেকে আমাদের খুব দ্রুতই উত্তরণ হতে হবে। আমাদের শিক্ষার মধ্যে যে সংস্কৃতির চর্চাটা ছিল আগে, আমরা দেখেছি যে আগে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সব জায়গায় সংস্কৃতির চর্চাটা প্রবল ছিল। সেজন্য আমাদের সামাজিক যে মানে অবনতি, সামাজিক মানে আপনার চিন্তা, মানে মুক্ত চিন্তার যে অবনতি হয়েছে, কিংবা প্রেম ভালোবাসা যাই বলি না কেন, আমাদের মানবিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, সেটা হচ্ছে এই কারণে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কৃতিটা ওইভাবে প্রবল আকারে নেই। সেটাকে কিভাবে যুক্ত করবেন মডার্ন শিক্ষা ব্যবস্থার সঙ্গে? অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা একদম প্রারম্ভিক শুরু হয়, প্রাইমারি স্টেজটা, ওই স্টেজে কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে থটস, ইমোশন এগুলো কিন্তু এখন সাবজেক্টে অ্যাড করা হচ্ছে না। আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখতে পারবেন, এখানে বেসিক্যালি যে সাংস্কৃতিক বা আমাদের যে ধর্মীয় সংস্কৃতি অথবা আমাদের যে কালচার, এই কালচারগুলোর জন্য কোনো ধরনের স্পেসিফিক ভালো সাবজেক্ট নেই। আচ্ছা। আর নাম্বার 2 হলো আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবজেক্ট নেই। তারপর মিনিং অফ লাইফ বা ম্যান লাইফ ইউনিভার্সের কোনো সাবজেক্ট নেই। তারপর আরেকটা জিনিস হলো মেডিকেল অ্যান্ড হেলথ, এই সাবজেক্টটা কেন আমাদের অ্যাড করা হচ্ছে না? প্রাথমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়া উচিত, মানবিকেও যাওয়া উচিত। রাইট, মেডিকেল অ্যান্ড হেলথ একটা ছেলে যখন ক্লাস স্ট্যান্ডার্ড 6-এ পড়ছে, সে তার নিজের প্রাইমারি ট্রিটমেন্টগুলো করতে পারবে। তো সো আমরা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ডক্টরের কাছে যাচ্ছি, সো আমরা যে নলেজটা নিচ্ছি, এই নলেজটা তো আমাদের জন্য খুব বেশি সিগনিফিকেন্ট হচ্ছে না। এবার ছোট্ট করে যদি একটু বলেন যে এই বইমেলা কবে শুরু হচ্ছে, এই উৎসবটা কবে শুরু হচ্ছে? এবার হচ্ছে আমাদের 17তম বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব। আমাদের 3 দিন ব্যাপী এটা হচ্ছে। একদিন পার্লামেন্টে হবে, তো আমাদের 11 তারিখে উদ্বোধনী অধিবেশন, এটা হচ্ছে টাউন হল। তো আমাদের 11 তারিখে হচ্ছে যে উদ্বোধনী অধিবেশন, এটা একটা শুক্রবার। আর শনিবার এবং রবিবার 2 দিনই আমাদের বইমেলা। প্রায় 40টা দেশের কবিরা সেখানে অংশগ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। আমরা চাই যে আপনারা দুজনের ক্ষেত্রে দেশের জন্য কাজ করছেন, সেটা অনেক বড়। ভালো থাকবেন আপনারা। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি নাজমুল ভাই, আমরা জানি যে আপনি সেবামূলক কাজের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষভাবে জড়িত এবং আপনার এলাকায় আপনি ব্যাপকভাবে এই কাজগুলো করছেন দীর্ঘদিন থেকে। এই সরকারের যে মূল চিন্তা নতুন বাংলাদেশে, সেখানে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, ইনক্লুসিভ সোসাইটি, এই সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের করণীয় কী? অন্তর্ভুক্তি সমাজ গঠনের ক্ষেত্রে আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী
এবং জেন্ডার, বয়স এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদেরকে সমান অধিকার দেওয়ার জন্য আমাদের চিন্তা করতে হবে, এদের অধিকার নিশ্চিত করতে হবে, এদের যে ওদের যে প্রাপ্যটা সেটাকে আমাদের সরকারকে আমাদেরকে দেখতে হবে যাতে তারা সবাই সমানভাবে সবকিছু পেয়ে যায় এবং তাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে যেন আমরা অগ্রাধিকার দিতে পারি, যে অগ্রাধিকার দিতে পারি এবং একই সমতলে পাহাড় এবং সবাইকে সর্বে প্রথমে যেটা যে ওদেরকে শিক্ষার যে একটা অধিকার সেটা নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী এবং পাহাড়ি জনগোষ্ঠী এবং যার পিছিয়ে পড়া শারীরিক মানে সক্ষমতা নেই এরকম যে শিশুরা রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে শিক্ষার ক্ষেত্রে মূলধারা শিক্ষার সাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা সমান অধিকার নিশ্চিত করা সম্ভব হয় বলে মনে করি। এবং তখন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের একটা প্রথম ধাপে আমরা অগ্রসর হতে পারবো। এবং সেক্ষেত্রে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে আমরা একটা দেশের বড় অংশকে সমন্বিত করে আমরা একটা গতিশীল একটা অর্থনীতি আমরা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে জেন্ডার, বয়স এবং যে শারীরিক অক্ষমতা এইটাকে বিচার না করে মেধার ভিত্তিতে আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করতে হবে। তাহলে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমরা সহায়ক হতে পারি। এটা খুবই চমৎকার বলেছেন। আমাদের আর একটা বিষয় যে এবারে যে বাজেট হয়েছে সেই বাজেটটা আমরা দেখেছি যে সংস্কৃতির ক্ষেত্রে কিছুটা অগ্রাধিকার দেওয়া হয়েছে ও আগের সরকারের চেয়ে সরকারের অনেক বেশি সংস্কৃতির দিকে তাদের মনোনিবেশ আছে, সেটা বাজেট দেখলে লক্ষ্য করা যায়। এবং সৃজনশীল অর্থনীতি যেটা ক্রিয়েটিভ অর্থনীতি সেই দিকেও তাদের একটা লক্ষ্য আছে, সেটা খুবই আমাদের একটা আশাবাদী দিক। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমরা যদি এবারে বাজেট দেখি, সংস্কৃতি ক্ষেত্রে 1%-ও কম বাজেট বরাদ্দ রাখা হয়েছে, সেটা 0.09 ভাগ বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সেক্ষেত্রে বাজেটকে সংস্কৃতি বান্ধব বলাটা একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে আমি মনে করি এটা সংস্কৃতি বান্ধব একটা বাজেট হয়েছে। এবং এই বাজেটে যেহেতু 2026-2027 সালে যে বাজেট 9,38,000 কোটি টাকার যে বাজেট হয়েছে, তাতে 826 কোটি টাকা সংস্কৃতি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, যেটা গতবারের চেয়ে 2 কোটি টাকা বেশি। রিভাইজ বাজেটের সময় হয়তো আরেকটু বাড়তে পারে। তো এখানে আপনি একটা কথা বলেছেন যে সরকারি ইতিবাচক দিক হচ্ছিল যে ক্রিয়েটিভ ইকোনমি, এখানে জোর দেওয়া হয়েছে এবং ক্রিয়েটিভ ইকোনমিকে যে বিকশিত করার জন্য সেখানে অন্য খাত থেকে 300 কোটি টাকা একটা বরাদ্দ রাখা হয়েছে। হ্যাঁ, এইটা একটা ভালো দিক, যেটা সংস্কৃতির ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হবে আমি মনে করি। মানে সংস্কৃতিকে আরো বেশি স্ট্রেংথেন করা, শক্তিশালী করা, সেজন্য মানে সংস্কৃতির মাধ্যমে পৃথিবীর প্রচুর দেশ আছে যে তারা উপার্জন করে। আমরা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রাও আমাদের এই সৃজনশীল অর্থনীতি থেকে পেতে পারি, ক্রিয়েটিভ অর্থনীতি থেকে। যখন ছোট্ট করে যদি বলেন যে আমাদের নারী এবং শিশুদের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, সেক্ষেত্রেও বাজেট কিন্তু কিছুটা এবার প্রণোদনা সেখানেও আছে, সেখানেও সুরক্ষা বাজেট আছে। এখন আমাদের নারী ও শিশুদের জন্য আমাদের করণীয় কি, যদি ছোট্ট করে বলেন। আমাদের নারী ও শিশুদের সুরক্ষার জন্য আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে, সরকারের দায়িত্ব রয়েছে। আমাদের সবচেয়ে বেশি হলো পারিবারিক সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং কঠোর আইন প্রয়োগ, এগুলো আমাদের নারী ও শিশু সুরক্ষার জন্য করতে হবে। সবচেয়ে বড় হচ্ছিল পারিবারিক সচেতনতা, হলো যে একটি পারিবারিক যে নির্যাতন হয় এবং দাম্পত্য কলহ, এগুলো শিশুদের মাঝে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেক্ষেত্রে আমাদের পরিবারকে এটা সচেতন হতে হবে এবং পরিবারকে শান্তি বজায় রাখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে আমাদের আয়োজনে এসে কিছু চমৎকার কথা বলবার জন্য। ভালো থাকবেন আপনি। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো তোরা আজ যাসনে ঘরের বাহিরে। কিন্তু সেই শ্রাবণের ধারা হয়তো এখন নেই, কিন্তু আমরা চাই আমাদের প্রকৃতি আবার আগের মতো হোক, সুজলা সুফলা বাংলাদেশ হোক, বর্ষণে ভরে যাক আমাদের খাল নদ নদী, এবং আমরা আবার শ্রাবণের বৃষ্টিতে সতেজ হই। সে প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।